ঠেলে আগাইতে পারবে না, তাকে সবসময় গাড়ির উপরে রাখবে। আর গাড়ির উপরে রাখা ব্যাপারটা মানে কি, সোজা এসে সে নিচে গাড়ির কাছে পড়বে এবং দুটি কাজকেই সে ভিজিয়ে ফেলবে। তো এই যে জিনিসটা আছে, কিছু কিছু ব্যাপার আছে, তোমাকে আমি ওই যে কি বলে যে থট দিয়ে দিলাম যে কিভাবে চিন্তা করতে পারো। তুমি খুব ঠান্ডা মাথায় একা একা বসে চিন্তা করলে জিনিসটা বেশ ক্লিয়ার হবে। আর যে মুহূর্তেটা ক্লিয়ার হবে ওই মুহূর্তে তুমি একটা প্লেজার পাবে, কারণ হচ্ছে যে অঙ্কটা বুঝতে পারলে তোমার তখন ভালো লাগবে। আমি একটা থট দিয়ে দিলাম। ওকে ফাইন, এটা গেল প্রথম কন্ডিশন। আমি সবগুলো কন্ডিশন বলে যাব এখানে। সেটা হচ্ছে দুটি কাজ ভেজার কন্ডিশন, ভি গাড়ির বেগ হতে হবে বাতাসের বেগের সমান। এবার আসো 2 নাম্বারে। 2 নাম্বার হয়েছে পেছনের কাজ ভিজবে। ঠিক আছে, পেছনের কাজ যখন ভিজবে তখন কন্ডিশনটা হবে যে ভিসি কাছে বাতাসের বেগের থেকে, গাড়ির বেগটা বাতাসের বেগের থেকে কম হতে হবে। বাতাসের বেগ যদি গাড়ির বেগের থেকে বেশি হয় সেক্ষেত্রে যেটা হবে পেছনের কাজটা ভিজবে। আর 3 নাম্বার কন্ডিশনটা হবে যেটা, সেটা হচ্ছে যদি এই ঘটনাটি উল্টে যায়, মানে হচ্ছে গিয়ে গাড়ির বেগ যদি বাতাসের বেগের থেকে বেশি হয় সেক্ষেত্রে সামনের কাজটি ভিজবে। এখন এই যে দুটি অংশ আছে এই দুটিতে আমি ছোট্ট করে কথা বলে দিচ্ছি না পেঁচিয়ে, এবং বাকিটা তোমার চিন্তার ব্যাপার। সেটা হচ্ছে এরকম, বৃষ্টি এখান থেকে উপর থেকে এসে পড়ছে আর বাতাস এদিকে ঠেলতেছে, এটা হচ্ছে বাতাসের বেগ আর এটা হচ্ছে বৃষ্টির বেগ। এখন গাড়ি তো এইদিকে দৌড়াইতেছে, সোজার দিকে যাইতেছে। এখন যদি এই যে দ্বিতীয় কন্ডিশনটা খেয়াল করো যে বাতাসের বেগ হচ্ছে গিয়ে গাড়ির থেকে বাতাসের বেগ বেশি, মানে এই যে ভেলোসিটি অফ কার আছে তার থেকে যদি হচ্ছে গিয়ে এটা বেশি হয় সেক্ষেত্রে আমাদের পেছনের কাজটা ভিজে যাবে। কেন হচ্ছে দেখো, এইটা যদি বেশি বেগে ছুটে ওর দিকে, তাহলে চিন্তা করে দেখো গাড়ি তো এদিকে সামনে দৌড়াচ্ছে, বাতাসের বেগ, গাড়ির বেগটা যেহেতু বাতাসের থেকে কম, এই যে দেখো দ্বিতীয় কন্ডিশন, তাহলে বাতাস কি ওকে ধেয়ে ধরে ফেলবে? তুমি এভাবে একটু চিন্তা করো, বাতাসটা তাকে ধেয়ে ধরে নিবে। ধেয়ে ধরে ফেললে সে কি করবে, পেছন থেকে বারবার সে কাজটাকে এভাবে করে সে ছুঁয়ে যাবে এবং তার কারণে সে পেছনের কাজটা ভিজবে। ঠিক উল্টো ভাবে চিন্তা করলেই নিশ্চয়ই পরেরটা বুঝতে পারবা, খুব সহজ। এবার যদি উল্টো ঘটনা হয়, তাহলে বাতাসের আগে গাড়ি ছুটতেছে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, সামনের কাজ ভিজবে। বাতাসের আগে যেহেতু গাড়ি ছুটতেছে, তাহলে সামনে যে রেইন ড্রপস গুলো থাকবে ওদেরকে সে সামনের কাজ দিয়ে ধাক্কা দিতে দিতে এগিয়ে যাবে। তো এখন কথা হচ্ছে এই অঙ্কটাতে তোমরা একটু চ্যালেঞ্জ ফেস করবা, বাট তোমার মাথা এখানে একটু ঘামাতে হবে। বাট মেইন কথা হচ্ছে, মদ্দা কথা একটু মনে রাখতে হবে, অঙ্ক যদি আসে ডিরেক্টলি কন্ডিশন 3টে মনে থাকবে, কোন কন্ডিশনে কি, এমসিকিউ যা আসুক বসায় দিতে পারবা। বাট চিন্তা করে জিনিসটাকে ক্লিয়ার করে নিবা। এটাও হলো একটি তোমাদের ছোটখাটো চিন্তার জায়গা, যেটা তোমরা যখন পুরো চ্যাপ্টারের থিওরি গুলোর প্লট শেষ হয়ে যাবে তখন বাসায় বসে একটু ঠান্ডা মাথায় এটা চিন্তা করে নিতে পারবে। ঠিক আছে, এটা একটু বেশ ডিফিকাল্ট অঙ্ক, ফার্স্টে একবার এসেছে, সো এটা তোমরা একটু চিন্তায় চলে যেতে পারো। ওকে ফাইন। সো আমরা এই স্লাইডটি থেকে পরের স্লাইডে চলে যেতে চাচ্ছি। হ্যাঁ ভাইয়া, স্ক্রিন দেখা যেতেছে না ভাইয়া, স্ক্রিন ব্ল্যাক হয়ে গেছে। স্ক্রিন আবার ব্ল্যাক হয়ে গিয়েছে? ওকে ফাইন, পজ হয়ে গিয়েছিল, সরি। কতক্ষণ ছিল? এই 30 সেকেন্ড ভাই, এমন 30 সেকেন্ডও না হবে না। ওকে ফাইন, তাহলে তার আগে ডেলিভারি হয়েছিল আই গেস। ওকে ওকে, সো আমরা চলে আসছি আমাদের পরবর্তী স্লাইডে। আপেক্ষিক বেগের বেশ আলোচনায় গিয়েছি। তো এই অংশগুলো আমাদের জন্য খুবই সোজা, এই অংশগুলি আমরা অনেক পড়েছি। সেটা হচ্ছে ওই যে উপাংশ নেওয়া, আমরা বলেছি যার দিকে উপাংশ নিব তার কজটা নিতে হবে। তাহলে এখানে তো আমরা সেগুলোই করেছি। দেখো আমরা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় একটি ভেক্টরকে প্লট করেছি যেটা হচ্ছে আর। এখন এই আর ভেক্টরের এটাকে ধরছি আমরা এক্স অ্যাক্সিস, এটাকে আমরা ধরছি ওয়াই অ্যাক্সিস, এটাকে আমরা ধরছি জেড অ্যাক্সিস। তাহলে খেয়াল করো যে এই যে আমরা যেটা ধরেছি প্রথমেই আমি তোমাদেরকে একবার বলে নিয়েছি, যে দিকের সাথে কোণ উপাংশ বের করতে হলে ওই দিকের সঙ্গে কজ নিতে হয়, যেটা আর এই দিকের সঙ্গে কোণ যদি থিটা হয় তাহলে যার সাথে কোণ তার কোণের কজ গুণ করে দিতে হয়। তাহলে আমি ধরে নিচ্ছি এটা যদি আর হয় এক্স এর সাথে কোণ, 3D প্লট বুঝতে একটু প্যারা হবে, বাট একটু দেখলেই বুঝতে পারবা। এই কোণটা সে থিটা এক্স, যেহেতু এটা এক্স অক্ষ, তাহলে আর এর এক্স বরাবর উপাংশ কত হবে, ওই যে যার সঙ্গে কোণ তার সঙ্গে কজ, তাহলে আর কস থিটা এক্স, তাহলে এটাই কি হবে, এক্স বরাবর উপাংশ। খেয়াল করে দেখো এই ফর্মুলাটি তোমরা জেনে থাকছো যে আর এক্স ইকুয়ালস টু আর কস থিটা এক্স। পরে দেখো এবার আমরা আর ওয়াই বের করবো। সো খেয়াল করো কার্সারটি ওয়াই এর সঙ্গে ধরে নিচ্ছি এই যে আরটি আছে, এই আরটি ওয়াই এর সঙ্গে যে কোণটি করেছে
সেটা হচ্ছে এই কোণটা, যেটাকে আমরা বলবো হচ্ছে থিটা ওয়াই। তাহলে ওয়াই এর সঙ্গে কোণ যদি থিটা ওয়াই হয়, আর ইন্টু ওর সঙ্গে যে কোণ তার কজের গুণফল। এই যে দেখো আর ইন্টু কস থিটা ওয়াই, সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর তার উপাংশটা। ঠিক তেমন করে যখন আমরা জেড এর সাথে যাব, জেড এর সঙ্গে আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করে নিচ্ছি ইয়েলো দিয়ে। এইটা হচ্ছে আর এটা হচ্ছে জেড অ্যাক্সিস। আমি ধরে নিচ্ছি এই কোণটা হচ্ছে আমাদের থিটা জেড, জেড এর সঙ্গের কোণটা। জেড এর সঙ্গের কোণের কস দ্বারা আর কে গুণ করে দিচ্ছি, এবং এভাবে করে আমরা জেড বরাবর এটার অংশকে বের করে ফেলতে পারছি। তো এভাবে করে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা একটি ভেক্টরকে যদি জানি এবং যে কোনো অক্ষের সাথে ওই ভেক্টরের কোণ যদি জানি, ওই কোণের কস দ্বারা ওই ভেক্টরের মানটা কি গুণ করে দিলে ওই দিক বরাবর তার অংশটা কত সেটা বের করতে পারবো। ভেরি ইজি, তোমরা সবাই নিশ্চয়ই এটা জেনে আসছো। এবার আসো, ওই যে আমরা নিশ্চয়ই জানি, ওই যে দেখেছি দ্বিমাত্রিক যখন স্থানাঙ্ক ব্যবস্থাতে আমরা পড়েছি, বা একটা তলে যখন ভেক্টরকে ভাগ করেছি, তোমরা দেখেছিলে কিছুক্ষণ আগে আমি 2 মাত্রার তলে দেখিয়েছিলাম 2D প্লেনে, যে আর এক্স এবং আর ওয়াই যোগ করলে হচ্ছে আর হয়। বাট এখানে প্লেনটা কত, এখানে তো হচ্ছে আমরা একটা ভলিউমে চলে আসছি এক্স ওয়াই জেড। তাহলে কি হবে, এক্স এর অংশ, ওয়াই এর অংশ প্লাস জেড এর অংশ, এই তিনটা অংশ যোগ করে এখানে হচ্ছে গিয়ে আমরা এই ভেক্টরটা পাবো। আমরা দেখো এখানে কিন্তু তিনটা অ্যাক্সিসে ভেঙেছি, আর এক্স, আর ওয়াই, আর জেড। ঠিক এরকম ওই তিনটাকে জুড়ে আমরা ঠিক যাকে ভেঙেছিলাম তাকেই পাচ্ছি। ওকে, তো আমরা জাস্ট ওইরকম 2D এর মতো চিন্তা করে ফর্মুলাগুলোকে 3D এর মতো করে জাস্ট কন্টিনিউ করলে সিকোয়েন্স মেনে কাজ করে যাবে। তো ঠিক তেমন করে দেখো আর বরাবর, আর এক্স বরাবর অংশ হচ্ছে আর এক্স, এই যে কার্সারটা দেখো আর এক্স, এবং এক্স এর দিককে আমরা সবসময় বোঝাই হচ্ছে কি আই ক্যাপ দিয়ে। তাহলে এটা দ্বারা আমরা এক্স বরাবর উপাংশ ভেক্টর বুঝছি। ঠিক তেমন করে এটা দ্বারা ওয়াই বরাবর উপাংশ ভেক্টর, এটা দ্বারা জেড বরাবর উপাংশ ভেক্টর। তো এইভাবে করে তিনটি উপাংশকে জুড়ে দিয়ে আমরা পেয়ে যাব টোটালি ওই 3D স্থানাঙ্কে ওই ভেক্টরটার সহ অবস্থান। এবং এই আর এর মান বের করার জন্য যে ফর্মুলা আছে তোমাদের ওই যে ফার্স্ট পেপারে তোমরা যখন প্রথমেই পড়েছো, এটা তোমরা সবাই জানো যে বিভিন্ন রকম ওই যে রাইট ট্রায়াঙ্গেল ফর্ম করে আমরা বের করতে পারি যে কোনো ভেক্টরের মান প্রত্যেকটি উপাংশ বরাবর, প্রত্যেকটি অক্ষ বরাবর তাদের উপাংশের বর্গের যোগফলে বর্গমূল করলেই বেরিয়ে আসে। সো এটা তোমাদের জানা জিনিস, তোমরা আরেকবার দেখে নাও, রিকল করে নাও, এগুলো থেকে ছোট ছোট কিছু এমসিকিউস তোমাদের আসবে। তো আমরা দেখি কয়েকটি অঙ্ক। চলো আমরা অঙ্কে আগাই। খুব চমৎকার অঙ্ক। দেখো যে একটি ভেক্টর দেওয়া আছে আমাদের এবং জানতে চাওয়া হয়েছে এই ভেক্টরটা থেকে ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে কোণ নির্ণয় করো। অক্ষত্রয়ের সাথে কোণ তো একটু আগেই আমরা বারবার লিখছি। কোণগুলো কি কি ছিল বলতো, এই যে থিটা এক্স, থিটা ওয়াই এবং থিটা জেড, অক্ষগুলোর সাথে কোণ বের করব। তো এই যে ফর্মুলা যেগুলি আমরা আগের স্লাইডে দেখেছি, আমরা একটু আগের স্লাইডে গেলে এটা দেখে থাকছি, ওটা আমি আবার লিখে দিলে তোমরা বুঝবা। যেমন এই যে এটা আছে, এই ভেক্টরটাকে আমরা এইভাবে লিখতে পারি, দেখো এ ভেক্টর ইকুয়ালস এই যে এ এক্স, হচ্ছে আমরা দেখেছি এ এক্স ইন্টু আই ক্যাপ, এ ওয়াই ইন্টু জে ক্যাপ প্লাস এ জেড ইন্টু কে ক্যাপ, তাই তো? এই যে উপাংশ ভেক্টরের মাধ্যমে তিনটাকে জুড়ে দিয়ে আমরা পেয়ে গিয়েছি এ ভেক্টরটাকে। তো এটা তো আমরা আগের স্লাইডেই দেখলাম যে আর কে কিভাবে করে এভাবে করে রিপ্রেজেন্ট করা যেতে পারে। হ্যাঁ, তাহলে ঠিক তেমন করে এখানে যদি তোমরা মিলাও, দেখো তো যদি আমরা এখানে একটু মিলাই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এই যে এ এক্স এর মানটা কত হবে, এ এক্স এর মানটা এখানে হবে 5, এ ওয়াই এর মানটা কত হবে -6, এবং এ জেড এর মানটা হবে হচ্ছে গিয়ে 10। এই তিনটি মান পেয়েছি। তো আমাদের ওই যে ফর্মুলাটা একটু আগে শিখেছি সেটিকে আমরা চমৎকারভাবে লিখে দিতে পারছি। যেমন এ এক্স যখন আমরা বের করছি, এ এক্স কি জেনেছিলাম, পুরো ভেক্টরটা, এবং যেহেতু এক্স এর বরাবর অংশ বের করছি, এক্স এর সাথে এ এর যে কোণ সেটার কজের গুণফলটা নিতে হবে। তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে এখান থেকে দেখো তো আমাদের কি বের করতে বলেছে, অক্ষত্রয়ের সাথে কোণ, মানে প্রথমে হচ্ছে এক্স অক্ষের সাথে কোণ, সেটাকে আমি কি বলতে পারবো, থিটা এক্স। তাহলে এভাবে লিখে ফেলতে পারবো, থিটা এক্স ইকুয়ালস cos ইনভার্স এ এক্স বাই এক্স। ঠিক আছে, তাহলে এবার দেখো মানগুলো জাস্ট বসিয়ে দেওয়ার পালা। cos ইনভার্স এ এক্স এর ভ্যালুটা এই যে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, সেটা কত, 5। তাহলে এখানে আমরা বসিয়ে দিচ্ছি 5, এবং কার মান দিতে হবে, এ ভেক্টরটার মান। সো এই পুরোটাই তো এ ভেক্টর, এ ভেক্টরের ম্যাগনিটিউড বের করা তোমরা জানো কি করতে হয়, পুরোটা রুট ওভার করে দিতে হয় এবং প্রত্যেকটি কম্পোনেন্টের বর্গ নিতে হয়। 5 স্কয়ার প্লাস -6 হোল স্কয়ার প্লাস
10 হোল স্কয়ার। এভাবে করে a এর মানটা আসছে, এখানে x আসছে, এবং এখান থেকে আমরা পেয়ে গিয়েছি x অক্ষের সাথে a ভেক্টরের কোণ। নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো যে y অক্ষের সঙ্গে কোণটি কিভাবে বের করতে হবে। সো আমরা জাস্ট ফর্মুলেট করে রাখি, ডাটা তোমরা বসাতে পারবে। এখানে কি হবে, আবার আগের মতো আসবে cos ইনভার্স, উপরে যাবে হচ্ছে ay, নিচে যাবে a এর মান। a এর মান তো এখানে একবার বের করেই রাখছো, ওইটাই বারবার ওখানে বসে যাবে। আর হচ্ছে ay যখন এখানে বসাবা তখন এবার হচ্ছে দ্বিতীয় অংশটা আসবে, যেটার মান হচ্ছে গিয়ে -6। তো ঠিক তেমন করে আমরা যখন জেড অক্ষের সঙ্গে কোণ বের করব, তখন আমরা উপরে যাবে az, az এর অংশটা তোমরা দেখতে পাচ্ছ 10, আর নিচে ওই যে প্রথমবার যে এর মানটা বের করেছি √ওভার করে স্কয়ার করে সেখান থেকে। সো এখান থেকে আমরা তিনটি মানই পেয়ে যাচ্ছি। x অক্ষের সাথে কোণটা পাচ্ছি এখান থেকে, y অক্ষের সাথে এখান থেকে আসছে, এবং z অক্ষের সঙ্গে এখান থেকে আসছে। এগুলো বেশ ভালো টাইপের বেশ কিছু এমসিকিউস এবং মাঝে মাঝে কিছু অঙ্ক হিসেবে তোমাদের চলে আসতে পারে, সেটা তোমরা সবাই পারবে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী স্লাইডে। সো আমরা বেশ স্লাইডটাকে গুছিয়ে নিয়ে আসতে পেরেছি। সো আমরা বেশ টার্মিনেটিং এর দিকে চলে আসছি আস্তে আস্তে করে। সো এই অংশগুলো আমাদের সব থেকে ফেভারিট, এবং এই অংশগুলো আমরা বরাবরই পেরে আসছি। সেটা হচ্ছে যে ডট গুণন এবং ক্রস গুণন। এটা আমরা সবাই জানো যে দুটি ভেক্টর আছে, এই যে এই ভেক্টর গুলোকে আমাদের হচ্ছে ডট গুণন করতে হয়। ডট গুণন করলে কি হয়, ডট গুণন যদি মাঝের কোণ থিটা হয়, ডট গুণনে সবসময় স্কেলার ফর্মে থাকে। দুইটা ভেক্টরের ডট গুণনে স্কেলার আসে, p ডট কিউ ইকুয়ালস টু pq cos থিটা। থিটাটাকে p এবং q এর মাঝের কোণটা, এবং এটা একটি স্কেলার রাশি হয়। এবং যদি সেটা উপাংশ আকারে থাকে তাহলে p ডট কিউ ইকুয়ালস টু px ইনটু qx প্লাস py qy pz qz। এগুলি তোমরা জানো, এগুলি জাস্ট একবার দেখে নাও, থ্রাউলি এই স্লাইডটা একটু দেখে নাও। আর দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, সেই অঙ্কগুলি যেগুলো বোর্ডে বারবার আসতে আসতে বেশ সবার মুখস্থ হয়ে গিয়েছে। দুটি ভেক্টর লম্ব কখন হয়? তখনই হয় যখন দুটি ভেক্টরের ডট প্রোডাক্টের মান 0 হয়। কারণ আমরা জানি ডট প্রোডাক্টের ক্ষেত্রে যেটা আসে, মাঝের কোণের কজ আসে। তাহলে যদি ডট প্রোডাক্টটা 0 আসে, তার মানে মাঝের কোণের কজেরটা, এই যে কোণটা থাকবে 90, cos 90 = 0 হয়। তাহলে বুঝতে পারছি যে দুটি ভেক্টর লম্ব হওয়ার ক্ষেত্রে অবশ্যই ডট প্রোডাক্টটা 0 হতে হয়। এটা তোমরা জানো। কখনো যদি দুটি ভেক্টর দিয়ে বলে শো দ্যাট যে তারা পরস্পর লম্ব, কি করবে, ডট প্রোডাক্ট বের করে দেখাবা 0, তাহলেই হবে লম্ব। এবার আসো হচ্ছে লম্ব অভিক্ষেপ। এই চিত্র থেকে বুঝবা, খেয়াল করো, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে থিটা। এইবার আসো কিউ এর পি বরাবর উপাংশ বা শ্যাডো কত পড়ে। খুব সহজ, কিউ পি এর সাথে কত কোণ করছে, থিটা। তাহলে কিউ এর পি বরাবর উপাংশ কত হবে, কিউ কস থিটা। ওই যে যার সঙ্গে কোণ তার সঙ্গে কস দিয়ে গুণ করাইতে হবে। এরটুক হবে হচ্ছে গিয়ে কিউ এর পি বরাবর উপাংশ। এখন দেখো এখানে একটি লাইন লেখা আছে, পি এর দিকে কিউ এর লম্ব বিক্ষেপ বের করো, মানে পি এর দিক বরাবর, মানে এই দিকে। তো এটা তো জানি, সেটা কত হবে, কিউ কস থিটা। তাহলে আমরা একটু অন্যভাবে লিখি, দেখো, পি ডট কিউ, দুটা ভেক্টরে যদি আমি ডট নেই, পি ডট কিউ, তাহলে আমরা জানি এটাকে কি লেখা যাবে, পি কিউ কস থিটা। কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে পি এর বরাবর কিউ এর উপাংশ বলতেই অ্যাকচুয়ালি কতটুকু বোঝায়, হচ্ছে কিউ কস থিটা। তাহলে যদি আমরা একটা কাজ করি, কিউ কস থিটাকে একটা সাইডে রেখে দেই, সেক্ষেত্রে আমরা অন্য সাইডে লিখতে পারবো পি ভেক্টর ইনটু কিউ, মানে ডট কিউ ভেক্টর ডিভাইডেড বাই পি ভেক্টর, পি ভেক্টরের ম্যাগনিটিউড। তাহলে দেখো তো, এইটাকেই তো বলা হচ্ছে এই যে কিউ কস থিটা, এটাই তো হবে পি বরাবর কিউ এর উপাংশ। তো এই যে দেখো, পি এর দিকে, এই যে কার্সারটা ফলো করো, পি এর দিকে কিউ এর লম্ব অভিক্ষেপ, এটা উপাংশ না, লম্ব অভিক্ষেপ, সেটাকে আমরা যদি কিউ কস থিটা বলি, সেটা হবে পি এবং কিউ এর ডট গুণকে পি এর ম্যাগনিটিউড দ্বারা ভাগ করতে হবে। ঠিক তেমন করে উল্টো ভাবে চিন্তা করো, যদি বলে কিউ বরাবর পি এর অভিক্ষেপ, তখন উপরে ডটই থাকবে, নিচে কি আসবে, কিউ এর ম্যাগনিটিউড। নিশ্চয়ই তোমরা এটা পারো। পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, সেটাও এই লাইন থেকে আমরা ডিরাইভ করে নিয়ে আসতে পারি। মধ্যবর্তী কোণ যখন বের করবো, কারে লাগবে, থিটারে লাগবে। তাহলে এক পাশে থিটা রেখে আর বাদ বাকি জিনিসপত্র সব একদিকে চালান করে দিচ্ছি। তাহলে কি আসতেছে দেখো, এই যে আসতেছে হচ্ছে গিয়ে পি ডট কিউ, পি ডট কিউ, এবং এখানে তো আমরা যেহেতু থিটা বের করছি, নিচে কিন্তু পি কিউ দুইটাই চলে আসতেছে মান হিসাবে পি কিউ দুইটাই আসবে, এবং কসকে এখানে ইনভার্স করে বসাই দিতে হবে। যদিও আমার লেখাটা একটু এখানে অস্পষ্ট, বাট সুন্দর করে এই কথাটাই এখানটাতে লিখে দেওয়া হয়েছে। তাহলে এই অংশটা নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো। এগুলি সবই সোজা জিনিস, তোমরা এগুলি পারো। আমরা তারপরও একটু রিক্যাপ যাচ্ছি তোমাদের জন্য। ওকে ফাইন। হ্যাঁ ভাইয়া, কে বলছেন? আমাদের তো এখন কি বলতেছিলেন?
হ্যাঁ, আমাদের তো বেশি সময় নাই। আর আমার মনে হয় কি হ্যাঁ, এই ডট গুণন তো ক্রস গুণন তো ওরা মোটামুটি সবাই দেখছে, সবাই ওকে বলতেছে। ফাইন অঙ্কুর, আমাদের 4-5 মিনিটের ভিতরে আমরা এটাকে র্যাপ আপ করতে পারবো। আমরা ক্রস গুণনের জিনিসটা তাও আলোচনা চলে গিয়েছি, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। তাহলে দেখো এখানে একটি অঙ্ক আছে, এম এর মান কত হলে ভেক্টর দ্বয় লম্ব হবে। এই অঙ্কগুলি তোমরা বুঝে ফেলছো সবাই, যে অঙ্কটা হচ্ছে কি এম এর মান বের করতে হবে, লম্ব হবে। লম্ব হওয়া সত্ত্বেও কি ডট গুণফল 0 হইতে হবে। তো ডট গুণফলে কি হয়, সহগগুলোর গুণফল গুলো যোগ করতে হবে। যেমন দেখো এখানে আমি ইকুয়েশন ক্রিয়েট করি, -7 ইন্টু এইটার সঙ্গে থাকছে হচ্ছে এম, প্লাস এইটার এই সহগটা হচ্ছে টোয়াইজ এম, এবং এইটার এই কম্পোনেন্টটা আসতেছে হচ্ছে গিয়ে এম, এবং প্লাস এইটাতে থাকতেছে হচ্ছে -3, এবং এইটার এই কম্পোনেন্টটা হচ্ছে গিয়ে -2। তো এটাই কি ডট গুণফল, সহগগুলিকে ডট গুণ করে যোগ করেছি। এটা ইকুয়াল টু কত হতে হবে, 0। নিশ্চয়ই এই ইকুয়েশনে তুমি দেখতে পাচ্ছ আমাদের একটি মাত্র আননোন রয়েছে, রাইট? সেই একটি আননোনটা কে বলো তো? একটি আননোনটা হচ্ছে আমাদের এই এম। তো এটাকে যদি আমরা সলভ করি, একটি দ্বিঘাত সমীকরণ যেহেতু এটা, দুটি আনসার আমাদের কাছে চলে আসবে। তো এখান থেকে আমরা বলতে পারবো এম এর এই মানগুলির জন্য এই দুটির ডট গুণফল 0 আসে, তার মানে বলতে পারছি এম এর এই নির্দিষ্ট মানের জন্য ভেক্টর দ্বয় লম্ব হবে। এই অঙ্কগুলো খুবই সহজ, এবং এই অঙ্কগুলি তোমাদের এমসিকিউর জন্য থাকবে। তো এটা একটা এক্সাম্পল আমরা দেখে ফেললাম, নিশ্চয়ই সবাই বুঝেছো। আমি একটু টেনে যাচ্ছি, বাট তোমরা এগুলো জানো দেখে একটু টেনে নিচ্ছি। ফাইন, এবার আসো ক্রস গুণন। ক্রস গুণের ব্যাপারটা তোমরা জানো, ক্রস করলে দুইটা ভেক্টরকে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট সবসময় আরেকটি ভেক্টর হয়, রাইট? তাহলে এটাও একটি ভেক্টর। এই যে দেখো পি এবং কিউ কে ক্রস করলে পি কিউ সাইন থিটা, থিটা তাদের মাঝে কোণ, আর এটি হচ্ছে তাদের ক্রস প্রোডাক্টের লম্ব দিকটা বের করা। ডান হাতি রুল থেকে আমরা এটা বের করতে পারবো। এখানে একটা হাত আঁকলে তোমরা ব্যাপারটা ধরতে পারবা। দেখো যে এইখানে একটা রাইট হ্যান্ড নিলাম, আমি পি থেকে কিউ এ ক্রস করাবো। তাহলে ব্যাপারটা এরকম, এটা আমাদের থাম, আর আমার আঙুলগুলো এদিকে আমি বাঁকাচ্ছি। এই দেখো, এই যে হাতের আঙুলগুলো দেখছো এদিকে কার্ভ নিছে, এদিকে কার্ভ নিছে কার থেকে কার দিকে, পি থেকে কিউ এর দিকে কার্ভ নিছে। কারণ আমরা যদি বলি পি ক্রস কিউ, মানে পি থেকে কার দিকে যাবে, কিউ এর দিকে। তো ডান হাতটা নিবা, নিয়ে পি থেকে কিউ এর দিকে যখন মুষ্টি করবা, এই আঙুলগুলোর ডিরেকশন হচ্ছে ক্রস প্রোডাক্টের দিক, আর থামটা কোন দিকে আছে, আপওয়ার্ড, তলের লম্ব দিকে। এটাই হবে হচ্ছে ক্রস প্রোডাক্টের যে ভেক্টরটা আসে সেই ভেক্টরটার ডিরেকশনটা। ঠিক আছে? তো এখানে রাইট হ্যান্ড রুল দিয়ে আমরা এভাবে করে ক্রস করে দিক বের করতে পারি, এই যে ডান হাতে স্ক্রু নিয়ম যেটা বলে আর কি। তো দুটি ভেক্টরের সমান্তরাল হওয়া শর্ত, আমরা জানি দুটি ভেক্টর সমান্তরাল তখন হয় যখন ক্রস প্রোডাক্টের মান 0 হয়, অথবা দুটি ভেক্টরের প্রত্যেকটি রূপাংশের অনুপাত যদি সমান হয়, এবং তলের উপরে একটি লম্ব একক ভেক্টর যদি বের করতে বলে। দেখো ব্যাপারটা এরকম, এইখান থেকেই খেয়াল করো। আমরা এখানে একটু মুছে এটাকে একটু এডিট করে নিই। সেটা হচ্ছে এই যে এই তলের উপরে দেখতেছো নীল কালারের তল, এর উপরে লম্ব একক ভেক্টর বের করতে হবে। সো পি এবং কিউ ক্রস করাইলেই তো এই একটা যে ভেক্টরটা পাচ্ছি, সেই ভেক্টরটা কি আসতেছে, সেই ভেক্টরটা অবশ্যই লম্ব আসতেছে। তাহলে লম্ব যখন আসতেছে, সেই লম্ব হলে তো হবে না, সেটাকে আবার কি করতে হবে, যেহেতু বলেছে লম্ব একক ভেক্টর, একক ভেক্টর হতে হলে কি করতে হয়, যে ভেক্টরটা আমরা পাবো, যে পি ক্রস কিউ একটা ভেক্টর পাবো, এই ভেক্টরটা যেহেতু একক ভেক্টর বের করতে হয়, একক ভেক্টর বের করার সময় কি করতে হয়, ভেক্টরের মান দ্বারা সেটাকে আবার ভাগ করে দিতে হয়। তাহলে ক্রস করে যে ভেক্টরটা পাবো তাকে আবার এর মানটা বের করে ভাগ করে দিব, এবং এটাই হবে হচ্ছে ওই তলের উপরে লম্ব ভেক্টর। কথা আমরা ডান হাতি রুল থেকে দেখেছি যে দিকটা আসে উপরে। কথা হচ্ছে পি থেকে কিউ ক্রস করালে উপরে আসতেছে, আবার কিউ থেকে পি ক্রস করালে সেটা কোন দিকে আসবে, নিচে। তলের উপরে লম্ব বলতে তো এটা বোঝায় না যে উপরেই হতে হবে, নিচেও হতে পারে। উপরটাকে যদি আমি প্লাস বলি, নিচেরটাকে আমরা বলতে পারবো হচ্ছে মাইনাস। তো ক্রস করাইলে প্লাস মাইনাস দুইটা ভেক্টর আছে, একটা আছে তলের উপর বরাবর আর একটা তলের নিচে বরাবর। এখানে যদি একটা বলে একটা প্লাস নিয়ে করলে হবে, মাইনাস নিয়ে করলে হবে। তো এই জিনিসগুলো তোমরা সবাই জানো, এইচএসসি লেভেলে তোমাদের এইগুলি ছিল। আমরা তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। নিয়াজ ভাই, হ্যাঁ ভাই, 2 মিনিট। এই যে দেখো ভাইয়া, যে ভেক্টর দ্বয় সমান্তরাল কিনা। তো ভেক্টর দ্বয় সমান্তরাল কিনা যখন এই অঙ্কগুলি তোমরা করছো, তো এটা আমি দেখিয়েছি যে অনুপাত যদি সমান হয় তাহলে ভেক্টরগুলি সমান্তরাল হবে। তো এখানে অনুপাতগুলো নিয়ে নিবা, যেমন আমরা নিচ্ছি 5/-10, -6/m, এবং হচ্ছে 10/-20। যেহেতু বলেছে ভেক্টর গুলোর পরস্পর সমান্তরাল, সমান্তরাল হলে অনুপাত সমান হতে হবে। এখান থেকে আমরা m এর মানটি বের করে ফেলতে পারবো। সো আমরা মোটামুটি ক্রস গুণন এবং হচ্ছে ডট গুণন এবং ভেক্টরের জিস্ট করে ফেলেছি। এখানে আছে ত্রিভুজের ক্ষেত্রফল বের করা কিছু ফর্মুলা। তো এগুলো তোমরা জানো, এইগুলোতে আমরা খুব ডিটেলসে যাব না। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য যেটা করতে হয়, হ্যাঁ শুনতে পাচ্ছি, দুটি সন্নিহিত বাহুর ক্রস নিয়ে তার মানের হাফ নিতে হবে। যদি একটি ত্রিভুজ এরকম হয়, শুনতে পাচ্ছি ভাইয়া,
একটি সন্নিহিত বাহু পি আর একটি সন্নিহিত বাহু যদি কিউ হয়, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? আমরা আর 1-2 মিনিটের ভিতরে র্যাপ আপ করছি ভাইয়া, এখানে তাড়াহুড়া করতে হবে না। তো দুটি ত্রিভুজে দুটি সন্নিহিত বাহু পেলে তাদের ক্রস নিয়ে হাফ যদি গুণ করে দিই ম্যাগনিটিউডে, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাওয়া যাবে। তো এই 3টা বিন্দু দেওয়া আছে ত্রিভুজের, আমরা দুটি ভেক্টর বানিয়ে নিব, তারপরে ক্রস করিয়ে ম্যাগনিটিউডের হাফ নিব, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। তো এই আইডিয়াগুলো তোমাদের আছে, অঙ্কগুলি হয়তো বা এখানে বেশ লেন্দি লাগছে, বাট তোমরা যখন ক্যালকুলেশনে যাবে বেশ সহজে এটা ক্যালকুলেশন করে ফেলতে পারবে। তো আমাদের স্লাইডের শেষ দিকে আমরা চলে আসছি। তো আমরা আমাদের নেক্সট স্লাইডের মাধ্যমে আমাদের চ্যাপ্টার টেনে দিব। সো এখানে আছে আমাদের ভেক্টর ক্যালকুলাস। ভেক্টর ক্যালকুলাসের পার্টটা খুবই সহজ, এখান থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের আসবে না। তোমরা যেটা করবা এখান থেকে, হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই, কে বলছেন ভাই? একটু জোরে বলতে হবে। হ্যাঁ ভাইয়া, আস্তে আস্তে কে কথা বলছে আমি শুনতে পাচ্ছিলাম না। তো আমাদের ভেক্টর ক্যালকুলাসে যেটা আছে কার্ল ডাইভারজেন্স গ্রেডিয়েন্ট, এখান থেকে খুব রিগোরাস কোশ্চেন তোমাদের কখনোই আসবে না। তো তোমরা জানো যে চলক ফাংশন অনেক রকম হতে পারে, এক চলক দুই চলকের, এগুলি জেনে রাখতে পারো। পার্শিয়াল ডেরিভেটিভ বলে একটা ব্যাপার থাকে, সেই জিনিসগুলো তোমরা সবাই পারো। যেমন আমরা নেক্সট স্লাইডে গেলেই দেখতে পাবো, যেমন এই স্লাইডটা তোমরা আসো, নেক্সট স্লাইডটাতে আমরা এবার জাস্ট টেনে যাব। এইখানে বলছে একটি ফাংশন দেওয়া আছে, দিয়ে বলতেছে এটার হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ করতে হবে, এক্স এর সাপেক্ষে একবার করতে হবে, ওয়াই এর সাপেক্ষে একটা করতে হবে। তো তোমরা এই অঙ্কগুলি আসলে কোনো অঙ্কই না, এগুলো আমাদের ফিজিক্সে তেমন একটা আসবে না। একবার এক্স এর সাপেক্ষে করে নিবা ওয়াই কে ধ্রুবক ধরে, ঠিক তেমন আরেকবার ওয়াই এর সাপেক্ষে করে নিবা এক্স কে ধ্রুবক ধরে। নিশ্চয়ই তোমরা এই জিনিসগুলো পাচ্ছ। তাহলে এবার আসো আমাদের লাস্ট স্লাইড। তো লাস্ট স্লাইডে যাওয়ার আগে আমরা জানি যে গ্রেডিয়েন্ট যখন বের করি তখন হচ্ছে এই নবল অপারেটরের সঙ্গে জাস্ট নরমালি গুণ করায় আমরা ভেক্টর ফিল্ড পেয়ে যাই। এখানে কিছু এমসিকিউ আছে, আমরা হচ্ছে তোমার এই স্লাইডে কি কি পয়েন্টের উপরে এমসিকিউ থাকতে পারে সেই পয়েন্টগুলোকে লিখে রাখছি। তোমরা যখন বাসায় পড়বা এই পয়েন্টগুলোকে এমসিকিউর জন্য একটু নোট ডাউন করবা, ঠিক আছে? সবাই নিশ্চয়ই এটা করতে পারবা। এটা যখন করা হয়ে যাবে আমরা চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে গেলে আমরা পাচ্ছি যে গ্রেডিয়েন্ট নির্ণয় করা। সো গ্রেডিয়েন্ট নির্ণয় করা যে নরমাল ট্রেডিশনাল নিয়মে অঙ্ক আছে, ওভাবে করে এই অঙ্কটি তোমরা করে নিবা। যে কোনো একটি বই থেকে, তপন অথবা ইসাকের বই থেকে তোমরা যে কোনো 2-1 ট্রেডিশনাল অঙ্ক করে নিলেই আমাদের এই ব্যাপারটা হয়ে যাচ্ছে। এখানে খুব বেশি আমাদের হাত দিতে হবে না। ভেক্টর ক্যালকুলাস তোমরা পরে আরো রিগোরাসলি পড়বা, আমাদের অ্যাডমিশনের জন্য খুব ইম্পর্টেন্ট না। তো এখানে ঠিক তেমন করে আমরা যখন ডাইভারজেন্স বের করছি সেই জন্য হচ্ছে কতগুলো এমসিকিউ প্লট এখানে দিয়ে রাখছি, এগুলো একটু মনে রাখবা, বিভিন্ন ভার্সিটিতে এমসিকিউর জন্য এই নোটগুলি আসছে। তো ঠিক তেমন করে আমরা নেক্সট স্লাইডে যাচ্ছি এবং এটাই আমাদের শেষ স্লাইড, সেটা হচ্ছে কাল বের করার ব্যাপারটা। তো কাল যখন বের করবা তখন হচ্ছে যে কালের জন্য কিছু ইম্পর্টেন্ট নোট আমরা দিয়ে রাখছি। দেখবা লাস্টে দুটি ফর্মুলা আছে, এই দুটি ফর্মুলা ডিরাইভেশন লাগবে না, এমসিকিউ আকারে থাকলে কোনটি সঠিক না এই দুটি জাস্ট মেমোরি করে রাখলেই চলছে। এবং আমাদের লাস্টে কাল ডাইভারজেন্সে তোমাদের প্র্যাকটিসের জন্য 2-3টি অঙ্ক দিয়ে রাখা হয়েছে এবং তোমরা এই 2-3টি অঙ্ক যদি ফাইনালি সলভ করো জাস্ট ডাইভারজেন্স এবং কার্ল নির্ণয় করবা, এখানেও ডাইভারজেন্স কার্ল নির্ণয় করবা এবং লাস্ট অঙ্কতেও ডাইভারজেন্স এবং কার্ল নির্ণয় করবা। ভাই এটা মনে হচ্ছে আপনার ডিসপ্লের উপরে হচ্ছে মানে মার্ক করা হয়ে গেছে, বুঝছেন? না ডিসপ্লের উপরে না ভাই। তাহলে আমাদের ক্লাসের মোটামুটি লাস্টের ভেক্টর ক্যালকুলাসটা আমি তোমাদের হাতে ছেড়েছি, তোমরা একটু যদি প্র্যাকটিস করে নাও আই গেস তোমরা এই অংশটা সলভ করতে পারবা। ইটস আ বিগ লেকচার, আই হ্যাভ ট্রাইড মাই লেভেল বেস্ট, যতটুকু পেরেছি আমি তোমাদেরকে 2 আওয়ার্স থেকে 15 মিনিট বেশি নিয়ে সার্ভ করেছি। তবে এই স্লাইডগুলো লাস্টের যে 2-3টা অঙ্ক আমি স্কিপ করেছি এটা খুব ইম্পর্টেন্ট অংশ না। তোমরা যদি স্লাইডগুলোকে খুব সুন্দরভাবে ফলো করে নাও এবং তপন বা ইসাক যে কোনো একটি বই থেকে 2-1টি নরমাল নিয়মের কার্ল ডাইভারজেন্স অঙ্ক করে নাও, দিস ইজ ফেয়ার ইনাফ ফর ইউর অ্যাডমিশন টেস্ট, ঠিক আছে? সো ওই যে আমি বলেছি অ্যাডাম স্মিথের ওই কথাটা যে অসীম অভাব এবং সীমিত সম্পদ। সো অনেক টপিক অল্প সময়ে আমরা কভার করেছি। হোপফুলি ক্লাসটিতে তুমি শুরু থেকে সাথে ছিলে এবং তুমি আমাদের মেইন যে জিস্ট অংশটা সেটা বুঝতে পেরেছো। সো থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ আমার সঙ্গে এই সময়টা থাকার জন্য। হোপফুলি আমরা সামনের ক্লাসগুলিতে আরো গুছিয়ে চমৎকার কিছু ক্লাস করবো। থ্যাংক ইউ এভরিওয়ান। হ্যাঁ মিঠুন ভাই বলেন। জি ভাই, আচ্ছা স্টুডেন্টদের সঙ্গে একটু কথা বলা লাগবে ভাই, তোমরা হচ্ছে কেউ হচ্ছে লিভ নিও না, তোমরা একটু লাইনে থাকো, আমি হচ্ছে জাস্ট হচ্ছে একটু কথা বলবো। আচ্ছা ভাই হচ্ছে আপনারা তাহলে হচ্ছে মোটামুটি একটু রেস্টে যান, আমি হচ্ছে পরেটা হচ্ছে ইয়ে করে আপনি হচ্ছে হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে আচ্ছা মিঠুন ভাই আমি কি তাহলে স্ক্রিন শেয়ারটা পজ করে রাখি, রাইট? হ্যাঁ করতে পারেন ভাই, এটা থাকুক কারণ হচ্ছে স্ক্রিন শেয়ার হচ্ছে একটু লাগবে। হ্যাঁ লাগবে, আচ্ছা ঠিক আছে, এই যে রেখে দিচ্ছি।
থ্যাংক ইউ। এই আপনি হচ্ছে পোলটা থ্রো করেন। আচ্ছা ভাই, আমি হচ্ছে কিছু কথা বলার আগে তোমাদের হচ্ছে একটা পোল থ্রো করতেছি, যে ভাইয়ার হচ্ছে আজকে যে লেকচারটা চলছে, তো এটা হচ্ছে আমাদের কাছে কেমন লাগছে এটার উপরে ডিপেন্ড করে সবাই হচ্ছে এটাতে ভোট দিবা। হ্যাঁ হ্যাঁ, তোমরা হচ্ছে এটাতে ভোট করো। একটু দ্রুত করে ফেলা, এখনো অনেকেই দেখতেছি বাকি আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়ে করবে। আচ্ছা ভাই ঠিক আছে, তোমরা হচ্ছে আহ এটাতে ভোট করছো, আর নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের তাহলে হচ্ছে এই ক্লাসের উপরে আবার হচ্ছে ডেল এক্সাম হবে। আর আরেকটা বিষয়, তোমাদের হচ্ছে যে ম্যাটেরিয়ালসটা এটা হচ্ছে মোটামুটি কালকে দুপুরের পরেই তোমরা হচ্ছে অনলাইনে হচ্ছে আমরা হচ্ছে পিডিএফ আকারে এটা হচ্ছে ডাউনলোড করে দিব, মানে হচ্ছে আপলোড করে দেবো, এটা হচ্ছে তোমরা হচ্ছে ডাউনলোড করতে পারবা। আর আরেকটা বিষয়, তোমাদের হচ্ছে আজকে কিন্তু হচ্ছে সারাদিনই সকাল 8টা থেকে শুরু হয়ে গেছে, রাত 10টা পর্যন্ত তোমাদের হচ্ছে ডেলি এক্সাম থাকবে, প্লাস হচ্ছে হচ্ছে এইচএসসি বোর্ড স্ট্যান্ডার্ডের যে পরীক্ষাটা এটাও থাকবে। সবাই চেষ্টা করবা হচ্ছে যে কোনো একটা সময় করে এটাতে পার্টিসিপেট করে তোমরা হচ্ছে পরীক্ষাটা দিয়ে দিবা। তো ঠিক আছে আর কি, সবাই তাহলে হচ্ছে আজকের মতো ভালো থাকো। খোদা হাফেজ ভাই।